ইউর মিস্টেক উইল কস্ট ইউ মানি। আপনি যে ভুল করবেন সেটা কিন্তু সরল ভুল করতে আপনাকে টাকা দিয়ে পরিশোধ করতে হবে। ডিসি মার্কেটে প্রতিদিন মোটামুটি $7 ট্রিলিয়ন মতো ট্রেডিং হয়। এখানে যে $200 দেখতে পাচ্ছি সোজা বাংলায় এটাই হচ্ছে মার্কেট, কিন্তু আমরা যদি আরেকটু কঠিনভাবে বুঝতে চাই হচ্ছে যে মেজর কারেন্সি পেয়ার, এগুলোতে ট্রেড সাধারণত বেশি পরিমাণে করা হয়, লস করা যাবে না, ছোট ছোট লস নিতে হবে। বড় লস নিলে কিন্তু আপনি ট্রেডিং ভালোভাবে ট্রেড করতে পারবেন না। এবং বিগ প্রাইসের মধ্যে যে পার্থক্য এটা মানে লট সাইজ হচ্ছে এক লটকে আমরা বলি এক স্ট্যান্ডার্ড লট। কোনো ব্রোকার আছে যারা অফার করে ন্যানো লট নিয়ে ট্রেডিং করা। পিপ মানে হচ্ছে পয়েন্টস ইন পার্সেন্টেজ, ইভেন আমার নিজের বানানো হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল আছে। ওয়াচ লিস্ট হচ্ছে অনেকগুলো কারেন্সি পেয়ারে সমন্বয়। এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আজকে হচ্ছে যে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ফুল কোর্স বানাচ্ছি। তো এই কোর্সে আমরা অনেক কিছু জানবো, ফরেক্স ট্রেডিং কি এবং এর সংজ্ঞা, মুদ্রা অথবা কারেন্সি পেয়ার, বিড এবং আস্ক প্রাইসের মধ্যে পার্থক্য। তাছাড়া আমরা জানবো হচ্ছে ওয়াচ লিস্ট। এছাড়া আমাদের মধ্যে আপনাদের সাথে আলোচনা করবো হচ্ছে লট লট সাইজ, পিপ এবং লেভারেজ এগুলো কি। তারপর হচ্ছে যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস, ইন্ডিকেটর এবং প্যাটার্ন এগুলো সম্বন্ধে অল্প করে জানবো। তো শুরু করি আমাদের হচ্ছে যে ভিডিও। ফরেক্স কি? ফরেক্স হচ্ছে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, একটা ফরেন একটা এক্সচেঞ্জ, এটাকে বলে ফরেক্স। ফরেক্স মার্কেটে প্রতিদিন মোটামুটি $7 ট্রিলিয়ন মতো ট্রেডিং হয়। তো যেখানে হচ্ছে কারেন্সি পেয়ারের ট্রেডিং হয় সাধারণত, সেগুলো তাকে হচ্ছে ফরেক্স ট্রেডিং বলে। আর ফরেক্স ট্রেডিং কিন্তু সব থেকে বড় বাজার কেনা বেচার জন্য। এখানে আমরা ট্রেডিং করতে পারি। তো ট্রেডিং করতে হলে আমাদেরকে জানতে হবে কারেন্সি পেয়ার কি। কারেন্সি পেয়ার হচ্ছে দুইটা কারেন্সির মধ্যে যে পেয়ার বা জোড়া, সেটাকে বলি কারেন্সি পেয়ার। এখানে ইউরো এবং ইউএসডির মধ্যে জোড়া হতে পারে, আবার জিবিপি জেপিওয়াই এর মধ্যে জোড়া হতে পারে। তো এখানে যেটা আগে থাকবে, সামনের দিকে থাকবে, সেটাকে আমরা বলবো বেজ কারেন্সি। আমরা কি বলবো? বেজ কারেন্সি। এবং পরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কোড কারেন্সি। এখানে ইউরো সামনের প্রথমে আছে, তাই ইউরোকে বলবো বেজ কারেন্সি। প্রথমে থাকার কারণ হচ্ছে ইউরো হচ্ছে ইউএসডি থেকে বেশি দাম, অর্থাৎ বেশি মূল্যবান। এক ইউরোতে কিন্তু আমরা 1.1302 ইউএসডি পেতে পারি। আবার ইউএসডি বিডিটি যখন আমরা দেখি, তখন ইউএসডি সামনের দিকে থাকে, কারণ ইউএসডি এর দাম বিডিটির থেকে বেশি। এজন্য ইউএসডি তখন সামনে থাকে, তখন ইউএসডি হয় বেজ কারেন্সি এবং কোড কারেন্সি হচ্ছে বিডিটি। আর এখন এক্ষেত্রে ইউএসডি হচ্ছে কোড কারেন্সি। তো মেজর কারেন্সি পেয়ার গুলো হচ্ছে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএইচএফ, ইউএসডি ক্যাড, এইউডি ইউএসডি, এনজেডি ইউএসডি, এগুলো হচ্ছে যে মেজর কারেন্সি পেয়ার। এগুলোতে ট্রেড সাধারণত বেশি পরিমাণে করা হয় এবং এসব কারেন্সিতে ট্রেড করলে মার্কেট ম্যানিপুলেশনের সম্ভাবনা কম থাকে। তো পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে যে দেখবো যে ওয়াচ লিস্ট কি। ওয়াচ লিস্ট হচ্ছে অনেকগুলো কারেন্সি পেয়ারের সমন্বয়ে গঠিত হয়। ওয়াচ লিস্ট হচ্ছে যে আমরা যখন ট্রেডিং করি তখন অনেকগুলো কারেন্সি একসাথে হচ্ছে যে আমরা আহ, যখন দেখার প্রয়োজন পড়ে তখন আমরা ওয়াচ লিস্ট থেকে দেখি। আর বিড এবং আস্ক এবং বিড প্রাইসের মধ্যকার যে পার্থক্য, এটাকে বলে স্প্রেড। এর পরবর্তী স্লাইডে দেখবো এটাকে স্প্রেড বলে। যে স্প্রেড বোঝার জন্য আমি একটা পিকচার এখানে দেখাচ্ছি, যেখানে হচ্ছে 630 এটা হচ্ছে যে বাই বাই করার জন্য আস্ক প্রাইস, এবং 580 এটা হচ্ছে সেল প্রাইস। এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে মোটামুটি 50 এককের মতো। তো এটাকে বলে হচ্ছে স্প্রেড। কোনো ব্রোকারে আমরা যদি ট্রেড করি তাহলে এই যে পার্থক্যটা, এটা হচ্ছে ব্রোকার হাউসরা পাই। তো এটাকে আমরা স্প্রেড বলে থাকি। তো সব থেকে ভালো কোন ব্রোকারে স্প্রেড থাকে সব থেকে কম, সেটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানাতে পারি। আর যারা স্পন্সর আছে তারা এই ভিডিওটা দেখে আমাকে স্পন্সর করতে পারেন। এনিওয়ে, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে হচ্ছে আমরা দেখবো পরবর্তী স্লাইডে আমরা পিপ, লেভারেজ এগুলো দেখবো। লট সাইজ কি? লট সাইজ হচ্ছে এক লটকে আমরা বলি এক স্ট্যান্ডার্ড লট। হ্যাঁ, এখানে হচ্ছে যে 1 লক্ষ ইউনিট থাকে। 1 লক্ষ কোনো কারেন্সির ইউনিট মিলে হয় এক লট, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড লট বলি। 0.1 লটকে আমরা বলি মিনি লট, এবং 0.01 লটকে আমরা মাইক্রো লট বলি, এবং 0.001 লটকে আমরা ন্যানো লট বলি। সাধারণত ন্যানো লটের ট্রেডিং হয় না, তবে কোনো কোনো ব্রোকার আছে যারা অফার করে ন্যানো লট নিয়ে ট্রেডিং করা। তো আমরা হচ্ছে যে তারপর জানবো লেভারেজ। লেভারেজ হচ্ছে যে এমন একটা শক্তি যেটা আমাকে আহ, কোনো জিনিস 10,000 টাকা দামের জিনিস আমাকে 200 টাকায় নিতে যে শক্তি সাহায্য করে, সেটাই লেভারেজ। আমরা হচ্ছে যে যদি $200 থাকে আমাদের কাছে, সেক্ষেত্রে যদি আমরা 50 লেভারেজ 50 নেই, 1:50, সেক্ষেত্রে আমরা $10,000 সমান ট্রেড করতে পারবো, অর্থাৎ $10,000 সমান আমরা পজিশন নিতে পারবো। এটাকে বলে লেভারেজ। এবং পিপ, তারপরে হচ্ছে যে পিপ। পিপ বোঝার আগে আমরা মার্জিনটা বুঝে নিই। মার্জিন মানে হচ্ছে যে ট্রেড সাইজ গণিত কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই লেভারেজ। এখানে যে $200 দেখতে পাচ্ছি সোজা বাংলায় এটাই হচ্ছে মার্জিন, কিন্তু আমরা যদি আরেকটু কঠিন ভাবে বুঝতে চাই সেক্ষেত্রে ধরি বিটকয়েনের দাম এখন $84,000, সেক্ষেত্রে 1 বিটকয়েন মানে 1 লট, এবং 1 লট বিটকয়েন এর দাম $84,000। তাহলে ট্রেড সাইজ 1 লট গণিত $84,000। সেক্ষেত্রে $84,000 ডিভাইডেড বাই 500 যদি করি, ডিভাইডেড বাই 50 করি, সেক্ষেত্রে হচ্ছে যে মোটামুটি 50 করলে 1700-র মতো আসবে সম্ভবত। তো সেক্ষেত্রে $1700
লাগবে আমাদের 1 লট নিতে, যদি আমরা 50 লেভারেজ নিই সেক্ষেত্রে। আর আমরা যদি 100 লেভারেজ নিই সেক্ষেত্রে $840 হলেই আমাদের কাছে কিন্তু $840 যদি আমাদের কাছে থাকে, সেক্ষেত্রে আমরা যদি 100 লেভারেজ নিই সেক্ষেত্রে আমরা 1 লট বাই করতে পারবো 1:100 লেভারেজে। 1:100 লেভারেজে আমাদের কাছে $800 যদি থাকে, সেক্ষেত্রে $840, সেক্ষেত্রে আমরা 1 লট বিটকয়েন কিনতে পারবো। সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি মার্জিন। আর সোজা বাংলায় হচ্ছে এই $200 আমরা যে এক ট্রেডে ব্যবহার করছি এটাই হচ্ছে মার্জিন। আর আমরা এবার বুঝবো পিপ। পিপ মানে হচ্ছে পয়েন্টস ইন পার্সেন্টেজ। এক পিপ চেঞ্জ হওয়া মানে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেটা আমাদের হচ্ছে বুঝতে সাহায্য করে, এবং সেটা আমরা পিপ দেখার মাধ্যমে বুঝতে পারি। তো এটা হচ্ছে একটা 1 ইউরোর প্রাইস 1.15382। সেক্ষেত্রে পিপ হচ্ছে এই চতুর্থ দশমিকের পরে চতুর্থ যে অঙ্ক আছে সেটাকে আমরা পিপ বলবো, চতুর্থ অঙ্ককে পিপ বলবো। তাহলে 8 যেহেতু চতুর্থ অঙ্ক, সেক্ষেত্রে 8 পিপ। এবং এটাকে আমরা বলবো 2 কে বলবো আমরা 0.2 পিপ, এবং এই 3 কে বলবো 3 দশক, সেক্ষেত্রে 30 পিপ। তারপর 5 শতক, সেক্ষেত্রে 500 পিপ। এবং এই ক্ষেত্রে তাহলে হচ্ছে যে 1538, মানে হচ্ছে যে 1538 পিপ যদি এই জায়গায় চেঞ্জ হয়, তাহলে হচ্ছে যে 1538 পিপ হবে এই সম্পূর্ণ যদি ধরি সেক্ষেত্রে। আর আমরা যদি ধরি ইউএসডি জেপিওয়াই এর ক্ষেত্রে, ইউএসডি জেপিওয়াই এর ক্ষেত্রে হচ্ছে এই 2 নম্বর অঙ্কতে যে 2 নম্বর দশমিকের পরে 2 নম্বর অঙ্ক যেটা, সেটা চেঞ্জ হলে সেটা 1 পিপ চেঞ্জ আমরা গণনা করি। সেক্ষেত্রে এখানে একটা হচ্ছে 1 পিপ, এবং 2 হচ্ছে যেহেতু দশকের স্থানে আছে 20 পিপ, সেক্ষেত্রে এখানে হচ্ছে 215 পিপ বলবো না, 21 পিপ, 21.5 পিপ বলবো। 21.5 পিপ এটা এর অর্থ। আর এর অর্থ হচ্ছে, এটুকুর অর্থ হচ্ছে 1538.2 পিপ। আর আমরা গোল্ডের ক্ষেত্রে হচ্ছে যে পিপ ক্যালকুলেট করি দশমিকের দ্বিতীয় স্থান, যেভাবে আমরা জেপিও ইউএসডি জেপিওয়াই ক্যালকুলেট করলাম। সেক্ষেত্রে এই দ্বিতীয় স্থানের যে অঙ্কটা, দশমিকের ডান দিকের দ্বিতীয় স্থান, সেই অঙ্ককে আমরা 1 পিপ বলি। সেক্ষেত্রে এখানে 5 আছে সেহেতু 5 পিপ হবে, এবং এই 2 হচ্ছে যে দশকে ঘরে আছে তাই এটা 20 পিপের সমান। তাহলে মোট এই 25কে বলি, দশমিকের ডান দিকে যে 2 ঘর, 25কে বলবো 25 পিপ। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বিটকয়েনে পিপ কিভাবে ক্যালকুলেট করে। তো আমি একটু সহজ ভাবে বলে দেই যে বিটকয়েনে $1 যদি 1 লট যদি চেঞ্জ হয়, তাহলে এক পিপ চেঞ্জে হচ্ছে $10। 1 লট যদি পজিশন নেই, 10 পিপ, 1 পিপ যদি চেঞ্জ হয় তাহলে $10 চেঞ্জ হবে। সেক্ষেত্রে যদি 84,110 ডলার থেকে 84,120 ডলার হয়, সেক্ষেত্রে $10 চেঞ্জ হবে। সেক্ষেত্রে যে $10 চেঞ্জ, সেই $10কে আমরা 1 পিপ বলবো। মানে হচ্ছে ডান দিক থেকে দ্বিতীয় স্থানের অঙ্ককে আমরা বলবো পিপ। সেক্ষেত্রে 84,110। তো এই যে দ্বিতীয় স্থানে যে 1 আছে, এই 1কে আমরা 1 পিপ বলবো। 1 পিপ বলবো, ঠিক আছে। আর এই 1কে বলবো আমরা 10 পিপ, অর্থাৎ দশকের স্থানে আছে এই 1। তাহলে আমরা হচ্ছে যে যেহেতু 110 থেকে 120-এ গিয়েছে, তাহলে পিপ চেঞ্জ কত? পিপ চেঞ্জ 1। এটা কিন্তু পিপ না, এটা কিন্তু পিপ না, পিপ হচ্ছে এইটা, এই এই 2টা হচ্ছে পিপ, এই একটা হচ্ছে পিপ, 1 পিপ। হ্যাঁ, আর তারপরের ঘরগুলো দশকের স্থানে থাকবে, তাই সেগুলো কি হিসাবে গণনা হবে? 10 পিপ হিসেবে গণনা হবে। তারপর আমরা দেখবো হচ্ছে এর পরের স্লাইডে হচ্ছে স্প্রেড। আমরা আগের স্লাইডেই দেখেছি স্টপ লস আর টেক প্রফিট। স্টপ লস আর টেক প্রফিট লাগানোর মূল কারণ হচ্ছে যে কোনো ট্রেড যাতে আমাদের যদি বেশি যাতে লস না হয়, কোনো একটা পজিশন নেওয়ার পর যদি ট্রেডটা হচ্ছে যে আমার বিপরীতে চলে যায়, সেল করার পর কোনো অ্যাসেট যদি সেল করার পর যদি ওই ট্রেডটা উপরের দিকে আবার চলে যায়, তাহলে আমরা কিন্তু স্টপ লস লাগিয়ে রাখতে পারি কোনো একটা প্রাইসে। তাহলে তার উপরে যাওয়া হচ্ছে নিষেধ, এরকম একটা বাংলা কথায় বলতে পারি। কারণ তার উপরে গেলে ওই ট্রেডটা কাট হয়ে যাবে। কোনো ট্রেডকে হচ্ছে যে কাট করে দেওয়ার জন্য আমরা স্টপ লস লাগাতে পারি। সেক্ষেত্রে আমরা যদি মার্কেটে না থাকি, স্টপ লস এবং টেক প্রফিট লাগিয়ে বাইরে যেতে পারি। সেক্ষেত্রে প্রফিট হলে প্রফিট হবে, লস হলে লস হবে। ট্রেডটা হোল্ড হবে না, অনেকক্ষণ হোল্ড হলে দেখা যায় যে অনেক বড় একটা লস নিতে হতে পারে। এজন্য হচ্ছে স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করা হয়। ফোর্থ স্লাইডটা হচ্ছে যে আমাদের হচ্ছে ট্রেডিং কোর্স আছে, যেখানে আমরা 100টা অ্যানালাইসিস করেছি এসএমসি কনসেপ্টের উপর, 100টা চার্ট। তারপর হচ্ছে 20 পেজের আমার নিজের বানানো হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল আছে। তারপর হচ্ছে যে আমার 20টা ট্রেড যেগুলো সব থেকে বেশি হচ্ছে যে ভালো ছিল, পারফর্ম করেছে বিগত কয়েকদিনে, সেগুলো হচ্ছে যে অ্যানালাইসিস করব। এবং তাছাড়া 10টা ইন্ডিকেটর যেগুলো আমাদেরকে হচ্ছে যে প্রফিটেবল ট্রেড নিতে সাহায্য করে, সেগুলো হচ্ছে যে এই কোর্সে অন্তর্ভুক্ত থাকবে। আর এটা হচ্ছে আনলিমিটেড অ্যাক্সেস থাকবে। আর কোর্স ম্যাটেরিয়াল গুলো এরকম হবে, এটা আমার বানানো যেহেতু হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল অন্যদের থেকে আলাদা হবে। কোর্স ফি হচ্ছে 999 টাকা। তো পরের স্লাইডে যাই। পরের স্লাইড হচ্ছে যে
তাছাড়া আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেও কিন্তু ফরেক্স ট্রেডিং করতে পারি। টেকনিক্যাল অ্যানালাইসিস করেই মূলত ফরেক্স ট্রেডিং করা হয়। ইনভেস্টররা মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইজ হচ্ছে নিউজ ট্রেডিং অথবা ইকোনমিক ক্যালেন্ডার দেখে যে ট্রেডিং। নিউজ ট্রেডিং বলতে মূলত আমরা এটা দেখতে পারি যে কোনো একটা কোম্পানিতে কোনো নতুন আইপিও লঞ্চ হচ্ছে কিনা, নতুন নতুন প্রোডাক্ট আসবে কিনা, অথবা কোনো বড় ইনভেস্টররা পজিশন নিবে কিনা, অথবা বড় ইনভেস্টররা ইনভেস্ট করবে কিনা, তার আগে যে নিউজটা আসে সেই নিউজটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অন্তর্ভুক্ত। আর টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে লাইন, ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড, সাপোর্ট আর রেজিস্ট্যান্স এগুলো দেখে যে ট্রেড করা, সেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে ট্রেড করা। আর ইন্ডিকেটর হচ্ছে আরএসআই, ম্যাকডি, মুভিং অ্যাভারেজ। এই ইন্ডিকেটর গুলো হচ্ছে যে আমরা পরবর্তী ফ্রি কোর্সে আমরা আপলোড করব। একটা আলাদা সেকশন প্লেলিস্ট থাকবে যেখানে আমরা হচ্ছে ইন্ডিকেটর গুলো আলোচনা করব। আর প্যাটার্ন আছে বিভিন্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ডাবল ট্যাপ, ডাবল টপ, বটম প্যাটার্ন। এগুলো হচ্ছে উইক অফ থিওরির মাধ্যমে আলোচনা করব খুব সহজ ভাবে। এটা আলাদা একটা প্লেলিস্ট হবে, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধেও আলোচনা করা হবে। আর তাছাড়া হচ্ছে ট্রেডিং কৌশল, স্কাল্পিং, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং। আমাদের একটা ভিডিও আছে ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং ভার্সেস হচ্ছে গ্যাম্বলিং। ওখানে স্কাল্পিং কি, ডে ট্রেডিং কি, সুইং ট্রেডিং কি, এগুলো হচ্ছে যে বোঝানো আছে। স্কাল্পিং অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, এইচএফটি, ডে ট্রেডিং, ইন্ট্রাডে, এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে টাইম ফ্রেম অনুযায়ী ব্যাখ্যা করা আছে। সুন্দরভাবে আমরা ওই ভিডিওটা দ্বিতীয় ভিডিওতে আমরা হচ্ছে আপলোড করেছি আর কি। আমাদের হচ্ছে যে প্লেলিস্টে পেয়ে যাবে ট্রেডিং নলেজ যে প্লেলিস্টটা আছে। রিস্ক ম্যানেজমেন্ট ও মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমরা 1:3 রাখতে পারি। বড় বড় ট্রেডাররা সাধারণত 1:2 এবং 1:3 রাখার জন্য আমাদেরকে হচ্ছে যে বলে থাকে, যারা হচ্ছে যে অনেক বড় বড় ট্রেডার আছে। মানে এর মানে হচ্ছে যদি আমাদের লস যতটুকু হবে প্রফিট তার ডাবল বুক করতে হবে একটা ট্রেডে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রফিটেবল থাকতে পারি। এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট থিওরি মূলত। এরপরের স্লাইডে আমরা হচ্ছে দেখি, এরপরের স্লাইডে হচ্ছে কারা ফরেক্স ট্রেডিং ট্রেডিং করে। বড় বড় হচ্ছে যে যারা মানি ইনভেস্ট করে তাদের মধ্যে আছে সেন্ট্রাল ব্যাংক আছে, তারপর হচ্ছে মেজর বিভিন্ন ব্যাংক আছে, তারপর কমার্শিয়াল কোম্পানি আছে, তারপর লার্জ স্পেকুলেটর, মানে বিভিন্ন বড় বড় ব্যাংক তাদেরই যে অন্তর্ভুক্ত যারা হচ্ছে ট্রেডিং করে, পজিশন নেয় মার্কেটে। এদেরকে ওয়েলসও বলে অনেকে। হ্যাঁ, তারা হচ্ছে যে মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে, ওই যে 2 এপ্রিল সম্ভবত, তিনি হচ্ছে যে একদিন টেরিফ ঘোষণা করলেন হঠাৎ করে, এবং মার্কেটে অনেক বড় একটা ডাউনফল আসছিল, সবগুলো ইন্ডেক্সেই ফল করেছিল। তখন ভালো একটা প্রফিট করার সুযোগ ছিল। তো তাকেই হচ্ছে সব থেকে বড় হচ্ছে মার্কেট এর মধ্যে ম্যানিপুলেটর বলা হতে পারে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। তো বড় বড় ব্যক্তি যারা আছে তারাই ফরেক্স ট্রেডিং করে, বড় বড় কান্ট্রি ইনভেস্ট করে এই ফরেক্স ট্রেডিং এ। তাদের যে মেজর সেন্ট্রাল ব্যাংক থাকে তারা হচ্ছে যে বিভিন্ন নিউজ এবং বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটা হচ্ছে যে মিডিয়াতে আবার বিভিন্ন সংবাদের ভিত্তিতে তারা ট্রেডিং করে। তারা মূলত সংবাদ বানায় এরকমটা। রিটেল ট্রেডার হচ্ছে আমরা যারা হচ্ছে ছোট ছোট ট্রেডার, রিটেল ট্রেডার। মার্কেট মেকার, মার্কেট মেকারের মধ্যে হচ্ছে যে ওই বড় ট্রেডাররাই হচ্ছে মার্কেট মেকার। তো এটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং একটা ফিল্ড ট্রেডিং। তো ট্রেডিং এ আসার জন্য হচ্ছে, না আসার জন্য অনুরোধ থাকবে, কারণ ট্রেডিং এ হচ্ছে যে ইওর মিস্টেক উইল কস্ট ইউ মানি। আপনি যে ভুল করবেন সেটা কিন্তু সরির পরিবর্তে আপনাকে টাকা দিয়ে পরিশোধ করতে হবে। দিস ইজ আ রিস্কি ফিল্ড। তো আমি হচ্ছে যে আপনাদেরকে নিষেধ করবো যারা ট্রেডিং এ নতুন তাদেরকে ট্রেডিং এ না আসতে। তারপর 7 নম্বর স্লাইড হচ্ছে কিভাবে আমরা ট্রেডিং হচ্ছে যে ফরেক্স ট্রেডিং করতে পারি। ফরেক্স ট্রেডিং এর 9টা হচ্ছে রুলস আছে বেসিক। এগুলো হচ্ছে একদম বেসিক রুল। হ্যাভ ক্লিয়ার গোলস ইন mind and choose a trading style that is compatible with your goals। মানে আপনার রিস্ক রিওয়ার্ড ঠিক থাকা লাগবে, যে আপনার গোল ঠিক থাকা লাগবে। আর যে হচ্ছে যে ট্রেডিং স্টাইলটা আপনার কাছে সব থেকে বেশি সুইটেবল সেই ট্রেডিং স্টাইলটা আপনি ফলো করবেন। দ্বিতীয় হচ্ছে গুড ট্রেডিং ইনভলভস এক্সপেক্টিং স্মল লস। মানে বড় লস হোল্ড করা যাবে না, ছোট ছোট লস নিতে হবে। বড় লস নিলেই কিন্তু আপনি ট্রেডিং ভালোভাবে ট্রেডার হতে পারবেন না। ডু নট ওয়েস্ট টাইম অন লুজিং ট্রেড। বড় এই যে বললাম আগের পয়েন্টে, লুজিং ট্রেড যেটা সেটা হচ্ছে যে বেশিক্ষণ হোল্ড করা যাবে না। তারপর হচ্ছে যে চুজ আ ব্রোকার অফার্স আ ট্রেডিং প্ল্যাটফর্ম। ভালো একটা ব্রোকার নির্বাচন করতে হবে যেখানে কমিশন এবং র ফিস যেটা অনেক কম থাকবে, র স্প্রেড যেটা অনেক কম থাকবে, আস্ক প্রাইস আর বিড প্রাইসের মধ্যে যে পার্থক্য সেটা। স্টাডি উইকলি চার্ট, উইকলি চার্ট পড়ে আপনি হচ্ছে যে আগে থেকেই মার্কেটের যে মুভমেন্টটা সেটা বুঝতে পারেন। তো এটা হচ্ছে যে পড়তে পারেন প্রতি উইকে। ফোকাস অন সিঙ্গেল কারেন্সি পেয়ার। প্রথমে হচ্ছে একটা কারেন্সি পেয়ারে ভালোভাবে ফোকাস করে সেটাতে প্রফিট করার ট্রাই করুন। মাল্টিপল কারেন্সি পেয়ারে হচ্ছে ফোকাস করলে লস হতে পারে। তো প্ল্যান ট্রেডস ইন অ্যাডভান্স অ্যান্ড নেভার ট্রেড অনলি বিকজ অফ সাডেন প্রাইস। মানে সাডেন প্রাইস মুভমেন্ট যদি করে প্রাইস, সেক্ষেত্রে আপনি ট্রেড করবেন না। মার্কেটে অনেক সময় অনেক বড় ক্যান্ডেল ফর্ম করে, সেক্ষেত্রে আপনি ট্রেড করা থেকে বিরত থাকবেন। স্টে কালম অ্যান্ড অ্যাভয়েড গেটিং ওভার এক্সাইটেড। ওভার এক্সাইটেড হবেন না। কোনো একটা ট্রেড করার পর প্রফিট হলে কিংবা লস হলে আপনি অতিরিক্ত খুশি বা অতিরিক্ত দুঃখিত হবেন না।
ডোন্ট কাট দ্য প্রফিট শর্ট বাই ক্লোজিং উইনিং ট্রেডিং টু আর্লি, স্টিক বাই ইউর রুলস। মানে যখন প্রফিট হবে সেটা সহজেই কাট করে দিবেন না। ছোট প্রফিট বুক করেই আপনি হচ্ছে যে মার্কেট থেকে এই ব্যাক করবেন না। বড় কোনো একটা প্রফিটকে বড় করার চেষ্টা করবেন। এটা হচ্ছে এই ৯ টা রুলস ভালোভাবে হচ্ছে যে আয়ত্ত করলে অনেক সময় আপনার মানি ম্যানেজমেন্ট রুল সবকিছু হচ্ছে যে কাজে লাগিয়ে আপনি প্রফিটেবল ট্রেডার থাকতে পারবেন এবং আপনার মানি গ্রো করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং আমার পড়ানোর স্টাইলটা, আমার দেখানোর স্টাইলটা আলাদা অন্যদের থেকে। তো কমেন্টে জানাতে পারেন কিভাবে আরো সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারি।